experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। উন্মাদের ন্যায় মাথা ঘুরিয়ে শরীর নাচিয়ে এদিক ওইদিক দেখল মীরা। কেউ নেই। আসার কথা ছিল জিয়াউলের, হাতে ঘড়ি নেই, ফোন ভুলে রেখে এসেছে। নিজের উপর বিরক্ত মীরা। অপেক্ষা করলো আরও কিছু মুহূর্ত, না আসার খবর নেই। রাত গভীর হচ্ছে আর দাঁড়ানো সম্ভব নয়। আবারও দৌড়ানো শুরু করলো মীরা। কিছুটা পথ পেরোলেই থানা, ঢুকে পড়ল। হাবিলদার তাকে আটকানোর সুযোগ না পেয়ে সেও পিছু ছুটল। থামলো নোমানের কেবিনে এসে। মীরার অপেক্ষায় করছিল নোমান। দেখা মাত্রই উত্তেজিত হয়ে প্রশ্ন করল, কোথায় ছিলে এতক্ষণ? কতবার ফোন করেছি? মীরা হাঁপাচ্ছে, পটলা মাছের মতো ওঠানামা করছে বুক। কোনো রকম বসে হাঁ করে নিঃশ্বাস নিল মীরা। গ্লাসে রাখা পানিটা এক চুমুকে শেষ করে চুপ রইল কিছুক্ষণ। হাবিলদার নোমানের ইশারায় ফিরে গিয়েছে। মীরা ভূমিকাহীন বলে ওঠে, সময় নেই, কোথায় সই করতে হবে? নোমান কিছু বলে না, তাকিয়ে থাকে। অধৈর্য হয়ে মীরা চেঁচিয়ে ওঠে, বলো কোথায় সই করতে হবে, আমার তাড়া আছে, জলদি করো। নোমান একটি কাগজ এগিয়ে দিল। ঝটপট সই করেই উঠে দাঁড়ালো মীরা। দরজার কাছে গিয়ে থেমে পেছনে ফিরে প্রশ্ন করল, জিয়াউলের সাথে কথা হয়েছে? নোমান মাথা নাড়ায়, না হয়নি। নিজ আসন থেকে উঠে মীরাকে আবারও চেয়ারে বসিয়ে দিয়ে বলে ওঠে, ফোন বন্ধ ওনার। চমকে উঠল মীরা। দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠল, বন্ধ মানে? যোগাযোগ হয়নি? কথা ছিল সন্ধ্যা 6টার বট গাছের নিচে থাকবে, এখন 7টা বাজে। মানে বিপদে পড়েছেন জিয়াউল? জলদি ট্রেস করো না নাম্বার। নোমান বোনের উত্তেজনা দেখেও শান্ত। টুপিটা পরে নিয়ে উঠে দাঁড়ায়। শান্ত মলিন কণ্ঠে বলে, চলো নাদিয়াকে কবর দিয়ে আসি। মীরা প্রশ্ন করার আগেই নোমান হাত ধরে বেরিয়ে যায় থানা থেকে। নোমানের এই শান্তশিষ্ট রূপ মীরাকে ভাবনায় ফেলে। জিয়াউলের ব্যাপারটা শান্তভাবে এড়িয়ে যাওয়াটাই এড়ায়নি তার। কি চলছে আবার? পুলিশ জিপ থামতে মীরা বিস্মিত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। নোমান নেমে পড়ে, এগিয়ে যায়। আনমনে মীরাও হাঁটতে থাকে। ও যে কবরটা দেখা যাচ্ছে, অনেক দিন যত্ন নেওয়া হয় না, মাটি সরে গেছে বৃষ্টির পানিতে। মীরা দেখছে পাশেই আর একটা নতুন কবর। আজকেই খুঁড়েছে মনে হয়। ভ্রু কুঁচকে আসে তার। পা চালিয়ে এগিয়ে যায়। ঝোপঝাড়গুলো পেরোতেই চোখে পড়ে কয়েকজন মানুষকে। সাদা পাঞ্জাবি টুপি পড়ুয়া লোকগুলো দাঁড়িয়ে আছে খাটিয়ার সামনে। খুঁজে খুঁজে সে পরিচিত এক মুখ পেল। সব ভুলে মীরা অপলক তাকিয়ে রইল মানুষটির দিকে। কি পবিত্র মুখশ্রী, নেই কোনো কঠোরতা, খানিক মলিনতা ছেয়ে আছে। জানাজা শেষ করে খাটিয়া নিয়ে লোকগুলো নতুন কবরের পাশে দাঁড়ালো। বোনকে কোলে তুলে নিয়ে মাটিতে শুইয়ে দিল আদিল। কিছুক্ষণ পলকহীন সাদা কাপড়ে মোড়ানো মুখটার দিকে তাকিয়ে দুমুটো মাটি ছড়িয়ে দিল। চোখ কি ভিজে এসেছে নাকি? দ্রুত পায়ে সরে গেল কেন? গাছের নিচে একা দাঁড়িয়ে রইল আদিল। এক পা করে এগিয়ে গেল মীরা। মেয়েদের জানাজায় থাকতে নেই ভুলে গেছে সে। সব মুখে দাঁড়ালো। আদিল মাথা তুলল না, জবাব দেওয়ার মতো করে বলল, বোন বলেছিল কবরটা মিহার পাশে দিতে। মিহার কবর জিয়ারত করতে এসে যেন আহিসা এক পলক তার কবরটাও দেখে যায়। মীরার কান্না পেল খুব। কেউ এতটা ভালোবাসে কিভাবে? এই যে এই মানুষটাকে সে ভালোবাসে, স্বার্থ নেই, পাওয়ার আকাঙ্ক্ষা নেই, না পাওয়ার বেদনা নেই, কিছুটা ভয় আছে হারানোর। অতলে হারিয়ে গেলে যে মুখ দর্শন করতে পারবে না, সে বাঁচবে কি করে? আর একটু এগিয়ে এসে কাতর স্বরে মীরা বলল, ভালোবাসা এত অসহায় কেন ডক্টর? আদিল মাথা তুলে তাকালো। চোখে চোখ পড়ল। দুটো রক্তিম চোখের মিলন হলো। আদিলের কাছে উত্তর নেই, নেই জবাব। মীরা মলিন হেসে অদূরে ইশারা করে বলল, ওই যে দেখছেন দাঁড়িয়ে আছে, ছেলেটা ভালোবাসে, এতটা ভালোবাসে 2 বছর আপন প্রাণের মতো আগলে রেখেছে। সে জানে যে মেয়েটির জন্য রাতের ঘুম ভুলে গেছে। মেয়েটিকে সে পাবে না, হাজার মাথা ঠুকে মরলেও মেয়েটি নির্জীব, নিষ্ঠুর, মায়াহীন থেকে যাবে। তবুও অসহায় প্রেমিক অসহায় বিলীন করে দাঁড়িয়ে যায় রমণের সামনে, যদি একটু মায়া হয়, কিন্তু হয় না। আদিল তাকিয়ে দেখলো নোমানকে, হাসলো, মুখ তুলে বলল, এই যে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। এতটুকু দূরত্ব নেই আমাদের মাঝে, তবু এক রশ্মি আমাদের মাঝে বিশাল দেয়াল তৈরি করে রেখেছে, যে দেয়াল ভাঙার নয়। আদিল মাহমুদ সত্যি অসহায়।
আদিল মুচকি হেসেই হাঁটা ধরল। মীরা তাকিয়ে রইল সেদিকে। কি মনে করে আদিল আবারও পিছু ফিরল। একটু আগের মলিন ভাব নেই, আবারও সেই আগের ফর্ম। রহস্য কণ্ঠে বলল, কিন্তু নির্বোধ। মীরা তাচ্ছিল্য হাসল, এগিয়ে গেল ভাইয়ের দিকে। আদিল মাহমুদ ভেঙে যাবে, মুচকে যাবে, কিন্তু নিজের ফর্ম থেকে কখনোই সরবে না। ভাইয়ের নিকট গিয়ে মীরা দাঁড়ালো, তবে কোনো প্রশ্ন করতে পারল না। তার পূর্বেই কেউ ঝড়ের বেগে ছুটে এসে কাঁধ চাপড়ে চেঁচিয়ে বলে উঠল, থরথর করে কাঁপছে আহিস, চোখে মুখে ছন্ন ছাড়া এক ভাব। মীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নজর ঘুরিয়ে আদিলকে দেখলো, হাত মুষ্টিবদ্ধ করে তাদের দিকেই তাকিয়ে আছে। মীরার শব্দ না পেয়ে আহিস আবারও বলে উঠল, মীরার চোখে জল এলো। চারিদিক শুধু হাহাকার, অসহায়ত্ব, ভালোবাসার টানাপোড়েন। কোথাও সুখ নেই, শান্তি নেই, ভালোবাসারও ভালো নেই। আহিস ক্রমশ হাইপার হয়ে যাচ্ছে। স্থান কাল পাত্র বলে মীরা আহিসের গালে হাত রাখল। শান্ত হয়ে আহিস অবাক হয়ে তাকালো মীরার দিকে। মীরা শান্ত কণ্ঠে বলল, আপনার স্থান আমার আপাইয়ের হৃদয়ে ছিল আহিস। আপনি মনের উচ্চ সিংহাসনের একমাত্র রাজা ছিলেন। তবুও দেখুন আপনার জায়গা রয়েছে, ওই যে দেখুন আপাইয়ের পাশে। আপনি ইহজীবনের সঙ্গী ছিলেন, কবর জীবনের সঙ্গীও থাকবেন, পরপারেও সঙ্গী হবেন। সংসার হবে আপনাদের, চিরকাল আপনারা দুজন একত্রে থাকবেন। আহিস শিশুদের মতো দাঁত বের করে হেসে উঠল। মীরার দুঃখ বাড়ল বই কমল না। কেউ ভালোবেসে ধ্বংস হয়ে ওঠে, কেউ ভালোবাসা না পেয়ে ধ্বংস হয়ে ওঠে। কেউ ভালোবেসে সংসার করে, কেউ সে সংসারের সুখ দেখে নিজের ভালোবাসা লুকিয়ে হাসে। আবার কেউ যুগ যুগ অপেক্ষা করে সংসার করার আশায় অপেক্ষা করে পরপারে দেখা করার। ভালোবাসা যদি না থাকতো, প্রতিটা মানুষ নিজ প্রয়োজনে বাঁচত, না থাকতো একে অপরের প্রতি মায়া, না থাকতো হিংসা, সুন্দর হতো প্রতিটা মানুষের জীবন। কিন্তু তা হওয়ার নয়। ভালোবাসাহীন জীবন অসম্ভব। সৃষ্টিকে কেউ অস্বীকার করবে কি করে? নিজ ভাবনায় মীরা হাসল। অল্প ভিড় ইতিমধ্যেই কমে এসেছে। সুযোগ খুঁজছিল মীরা। ফাঁক পেয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে। আলো নেই বাড়িতে, কেউ থাকে বলে মনে হচ্ছে না। মীরার সন্দেহ হয়, আবার ভাবে মানুষের শব্দ পেয়ে হয়তো আঁখি চুপটি করে আছে। দরজায় দাঁড়িয়ে টোকা দেয় দুবার, সারা শব্দ নেই। এবার একটু জোরেই দেয়। নিস্তব্ধ পরিবেশে শব্দটা নিজের কানেই বিকৃত লাগে। বুক কেঁপে ওঠে মীরার, ছুটে যায় ভাইয়ের কাছে। ফোন নিয়ে আবারও ফিরে আসে, দরজায় তালা দেয়া। দিশেহারা হয়ে যায় মীরা। কোন দিক সামলাবে সে? কি জবাব দেবে আফরাকে? চিৎকার করে নোমানকে ডাকতে গিয়েও মুখ চেপে ধরে মীরা। ডুকরে কেঁদে ওঠে, ফোন করে আফরাকে। মেয়েটা ধরছে না। কান্নার বেগ বাড়ে। অথৈর কিছু হলে সর্বনাশ কে আটকাবে? আফরা ফোন ব্যাক করে কিছু সময় পর ব্যাক করে বলে ওঠে, তুই আমাকে যে খবরটা দিতে ফোন করেছিস সেই খবরটি আমার জানা। আজ থেকে ঠিক 4 দিন আগে সে ওই বাড়ি ছেড়েছে, এমনকি বরের সাথে বেশ আছে। আর কিছু জানার আছে? মীরা বিস্মিত কণ্ঠে শুধালো, কি বলছিস আফরা? বরের সাথে ভালো আছে মানে? অথই তো অসুস্থ। অপর পাশে আফরা তাচ্ছিল্য হাসল, গম্ভীর কণ্ঠে বলল, সে তো আরও অনেক দিন আগেই ভালো হয়েছে। বোন আমার প্রতিবাদ করতে শিখেছে। কৃষ্ণবর্ণের মেয়েটি আদিল মাহমুদের নাকের ডগা থেকে তারই বিশেষ গেস্ট, বিশেষ গার্ডকে মেরে প্রমাণস্বরূপ লিখে আসতো সাদা কন্যা। অদ্ভুত না? অনল মাহমুদের 6টি ডিলারকে গলা কেটে মেরে প্রমাণ রাখেনি, না ক্লু রেখেছে। আমার বোন না? আফরার গলায় অদ্ভুত যন্ত্রণা টের পেল মীরা। যে মেয়েটাকে এসব থেকে দূরে রাখতে লড়াই করে গেল, সেই মেয়েটি প্রতিশোধ পরায়ণ হয়ে তার ত্যাগ, তার যত্ন ভুলে তার ভালোবাসাকে অস্বীকার করলো। যন্ত্রণা তো হবেই। ভাঙা গলায় মীরা বলল, অনেকের কথা ও জানলো কি করে? আসমানি বলেছে, তারই তো ক্রেডিট বেশি। অবশ্য সে জানে না অথই এত সব কিছু করেছে। সে শুধুমাত্র আঁখিকে কবজা করে বোনের নিকট অনেকের খবর পৌঁছে দিয়েছে। তার দোষ নেই। অথয়ের দোষ আছে বলবো না, অপরপক্ষের মতামতবিহীন কোনো সিদ্ধান্ত আমি নিই না। তোর আর কিছু বলার আছে? আমি ঘন্টাখানেক পরেই চলে আসবো। মীরা বলতে গিয়েও চুপ রইল। ফোন রাখলো আফরা। দীর্ঘশ্বাস ফেলে বাড়ি ছাড়লো মীরা।
আর কত জানার বাকি তার, কত রহস্য এই বান্দরবানে। অস্থির চিত্রে পায়চারি করছে আফিফ, বারংবার কাউকে ফোনে ট্রাই করছে, আবারও বিছানায় রাখা সারি সারি পিসির দিকে নজর রাখছে। জিয়াউল এখনও এলো না। অনান একটু পরপর একই প্রশ্ন করছে। খোঁজ পেয়েছো? জবাব দিতে পারছে না আফিফ। ফোনটা যে জায়গায় বন্ধ হয়েছে সেই জায়গায় খোঁজ নিয়েছিল, নেই। ভয়ে বুক কাঁপছে আফিফের। এই সময়টায় কাউকে পাচ্ছে না। এতগুলো পিসি দুজনে নজর রাখা পসিবল নয়। আফরানি নোমান নিজের কাজই করছে, মীরা আহিস আপসেট। সব সমস্যা একেবারে এসে হানা দিয়েছে। কামিনী বেগম একটু পরপর দরজায় গিয়ে বাইরে দেখে আসে, আরেকবার আফিফের রুমে উকি দিচ্ছে। নুরুল আলম সিদ্দিকী চুপচাপ বসার রুমে বসে আছেন। আনমনে কিছু ভাবছেন তিনি। ছোট্ট বাড়িটায় অস্থিরতার আগুনে যেন জ্বলজ্বল করছে। কলিং বেলের শব্দে 3টে মানুষ দৌড়ে বের হলো ঘর থেকে। কামিনী বেগম দরজা খুলে দিলেন, কেউ নেই। বাইরে লাইট জ্বালিয়ে আফিফ বের হলো বন্দুক হাতে। মাকে ভেতরে পাঠিয়ে দিয়ে এদিক ওদিক খুঁজল। অন্ধকারে একটি ছায়া হাঁটতে দেখল সে। ছুটল না, সে জানে লাভ নেই, বাড়ির দিকে ফিরবে। দরজায় ঝুলানো খাম চোখে পড়লেও আফিফের। বন্দুক পকেটে রেখে খামটা নিয়ে ভেতরে ঢোকে আফিফ। বাবার পাশে বসে খাম খোলে। ছোট্ট একটি চিরকুট। আফিফ পড়তে শুরু করে। তোমার থেকে বড় বড় পালোয়ানরাও শেষমেশ দুনিয়া থেকে ধূলিসাৎ হয়েছে, অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সেই তুমি দুদিনের ছোকরা আমাকে চ্যালেঞ্জ করো। তোমার বাবাকে জিজ্ঞেস করবে কয়েক বছর আগে ঠিক কী হয়েছিল। আদিল মাহমুদকে তার মতো কেউ চিনে না। তোমাকে কিছু ট্রেইলার দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাই বেবি। চিরকুট পরে চমকে গিয়েছে নুরুল আলম সিদ্দিকী। গম্ভীরতা তাকে জাপটে ধরেছে। আফিফ অপেক্ষা করছে বাবার মুখ থেকে কিছু শোনার জন্য। নুরুল আলম সিদ্দিকী মুখ খুললেন না, চেয়ার ছেড়ে উঠে পড়লেন। দুর্বল পায়ে হেঁটে ভেতরে চলে গেলেন। আফিফ নির্বাক দেখে গেল, কিছুই বলতে পারল না। আকাশে মস্ত বড় চাঁদ, রূপালী থালার মতো বড় চাঁদটা অন্ধকার দূরীভূত করেছে। 4টে মানুষ নিঃশব্দে হাঁটছে, পায়ের গতি অত্যন্ত ধীর। নিশ্চুপতা কাটিয়ে মীরা প্রশ্ন করে, আমি তো পাশের ঘরে ছিলাম, হুট করে কি হলো? আবছা অন্ধকারে মীরার মুখটা দেখে আদিল। চাপা শ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলে, পেনিক অ্যাটাক। বাইরে ছিলাম, বুঝি না, ভুলে যাচ্ছিল সব কিছু। কিছু হয়তো মনে করার চেষ্টা করেছে, না পেরে। আদিল কথা শেষ করতে পারে না। পূর্বেই আহিস চাপা ক্ষোভ প্রকাশ করে বলে উঠল, ভালো হয়েছে মরেছে। চমকালো মীরা নোমান। আদিল গম্ভীর দৃষ্টিতে শুধু দেখল। আহিসের এই চাপা ক্ষোভ মীরা দিন কয়েক থেকে দেখছে। ভ্রুকুচকে খানিক উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কি বলছেন কি আহিস? মৃত একজনকে নিয়ে এমন বলতে আপনার বাঁধছে না? কিসের এত রাগ ওর প্রতি? মৃত্যুতে আমাদের হাত না থাকলেও ইনডাইরেক্টলি নাদিয়ার হঠাৎ মৃত্যুতে আমি আপনি দুজনে খানিক হলেও দায়ী। কেন সেদিন ওরকম একটা কাজ করলেন? যার যেমন প্রাপ্য সে পাবেই। নীরব কণ্ঠস্বর আহিসের, তাচ্ছিল্যের সুর। আদিল কিছু বলছে না। নোমান বলল, প্রাপ্য, তুমি ভালোবাসো না ঠিক আছে, কিন্তু মৃত্যু পথযাত্রী একজনকে এভাবে কষ্ট কেন দিলে? সে রাইট তোমার আছে? যে আমার এমন জীবনের কারণ তাকে কষ্ট দেওয়ার রাইট আমার নেই। আসলে শেলা বাবু, আহিসের হেয়ালি পছন্দ হলো না মীরার। চেঁচিয়ে বলে উঠল, কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন আহিস। চাপা ক্ষোভ এবার মাত্রা ছাড়ালো। দাঁড়িয়ে পড়ল আহিস, দ্বিগুণ চেঁচিয়ে বলে উঠল, কি পরিষ্কার করে বলবো? কি শুনতে চাইছো তুমি? যে লক্ষ্যে তোমরা এত কিছু করছো, যার হত্যার প্রতিশোধ নিতে এত কিছু করছো, সেই আসল দোষীর জন্যই তোমরা চোখের জল ফেলছো। হাস্যকর নয়? হাসবো না? বুঝতে পারছে না নোমান মীরা। অবাক প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে রইল আহিসের প্রতি। কংক্রিটের রাস্তায় বসে পড়ল আহিস। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। অসার কণ্ঠে বলল, হ্যাঁ, ওই মেয়েটাই আমার মেহার হত্যাকারী। একমাত্র ওই মেয়েটার জন্য আমার ভালোবাসাকে হারিয়ে আজ আমি পাগল প্রায়। যে দোষে তুমি তোমার বাবাকে মেরেছ, সে দোষের ভাগিদার আমিও। আমার ভালোবাসাকে ওরা মেরে ফেললো, এখন আমিও কি মরে যাব? মেরে ফেলবে? মারবে তো, তবে একটু সময় দাও প্লিজ। নিজ চোখে অনল মাহমুদের গলা কাটা লাশটা দেখব, তারপর আমাকেও আমার মেয়ের কাছে পাঠিয়ে দেবে। পারবে না? ছেলেটা উন্মাদ হয়ে গেছে।
নোমান বসে পড়ল আহিসের সামনে, গলায় হাত রেখে উত্তেজিত হয়ে প্রশ্ন করল, ভালো করে বলো আহিস, আমার মাথায় কিছু ঢুকছে না। ওই যে দাঁড়িয়ে আছে মনুষ্যত্বহীন, তাকে জিজ্ঞেস করো না আমি সত্যি বলছি কিনা। নোমান মীরার দৃষ্টি গিয়ে পড়ল আদিলের উপর। মীরার এই দৃষ্টি যেন আদিলকে ভেঙে ফেলতে যথেষ্ট। শান্ত কণ্ঠে জবাব দিল, আমি জেনেছি পরে তোর অন্যের শাস্তি সে পেয়েছিল। যাকে ভালোবেসে পাওয়ার জন্য এত কিছু করলো তাকে সে পায়নি। মৃত্যু তখন নিকটে ছিল। আদিল আর অপেক্ষা করে না, পা চালিয়ে প্রস্থান করে। বিস্মিত মীরা নোমানের পাশে বসে প্রশ্ন করে, আমার আপাইকে নাদিয়া মেরেছে? মিহা রাগ করে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, মাঝপথে যে অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটা নাদিয়া চালাচ্ছিল। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে আহত করেছে, নিজে হসপিটালে ভর্তি করেছে। তখন ডিউটিতে ছিল মিস্টার মুখার্জি। তাকে টাকা দিয়ে বলে মেহার শরীরে এমন একটা বিষ প্রয়োগ করতে, তাড়াতাড়ি নয়, যেন ধুকে ধুকে মরে যায়। রাজি হয়নি মিস্টার মুখার্জি। নাদিয়া আগ থেকেই জানতো মোহনলাল আর অনল মাহমুদের ঝামেলার কথা। মুখার্জি যখন রাজি হলো না, তখন সে নিজেকে গোপন করে মিহার পরিচয়টা ফাঁস করে দিল। অনল মাহমুদ সুযোগ বুঝে ছাপিয়ে পড়ে, আমাকে সর্বশান্ত করে কেড়ে নেয় বাঁচার আশাকে। মেয়েটি আমার নিকট ভালো সাজতে গিয়ে নিজের কাজকে লুকিয়ে অনল মাহমুদের দোষটা তুলে ধরে আমার কাছে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে মনে জায়গা করতে চেয়েছিল, আমার সংগ্রামের সঙ্গী হয়ে আমার জীবনে ঢুকতে চেয়েছিল। ও আমাকে কখনোই ভালোবাসেনি। স্বার্থপরের মতো নিজের ভালোবাসা দেখে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। হসপিটালে গিয়েছিলাম মেয়েটাকে সঙ্গ দিতে, ভেবেছিলাম শেষ সময়টা একটু শান্তিতে থাকুক। কিন্তু সেদিন মিস্টার মুখার্জি আমাকে যখন ডেকে নিয়ে কথাগুলো বলল, বিশ্বাস করো আমার মাথা ঠিক ছিল না। প্রতিশোধ পরায়ণ হয়ে উৎপাত হয়ে গেছিলাম। কষ্ট দিতে চেয়েছি বারংবার। যে ভালোবাসা পাওয়ার জন্য সে একটা মেয়েকে বেঁচে থাকতেই নরক যন্ত্রণা ভোগ করালো, সেই ভালোবাসা না পেয়ে আমি ওর থুকে থুকে মরাটা দেখতে চেয়েছিলাম। কিন্তু দেখো, কপাল আমার মরে গেল। আর ওই মেয়েটার কবর আমার মিহার পাশে দিয়ে আমাকে একেবারেই মেরে ফেললে। আমি সহ্য করতে পারছি না, পারছি না সহ্য করতে। কবর খোঁড়ো, ওই মেয়েটাকে এখান থেকে সরাও। আমার মিহার পাশে ওই মেয়ে থাকতে পারে না। নিজের হাত কামড়ে ধরে আহিস, পরপর কামড়াতে থাকে দুই হাত। নোমান মীরা স্তব্ধ হয়ে তাকিয়ে দেখে পাগলামি। মানতেই তাদের কষ্ট হচ্ছে। এতক্ষণের কষ্ট পাওয়া আফসোস সব বৃথা। জীবনের চরম আফসোস হয়তো আজকের দিনটা হয়ে থাকবে। কেন আবেগে ভেসে রাজি হলো নোমান? বোনের খুনিকে বোনের পাশেই কবর দিয়ে অন্যায় হলো না? মীরার মনে হলো পুরো পৃথিবী ঘুরছে। বুকের এই কষ্টটা সে কাউকে দেখাতে পারছে না। একদিকে চরম সত্য, বোনের প্রিয় মানুষটার এখন পাগলামি, অন্যদিকে বিশ্বাসঘাতকতা। আবারও ভালোবাসার মানুষটা তার সাথে প্রতারণা করলো। বুকে চাপিয়ে দিল আফসোস। বিড়বিড় করে বলে উঠল, আমি আপনাকে ক্ষমা করব না ডক্টর। আফিফরা বসেই ছিল নির্বাক হয়ে। নুরুল আলম সিদ্দিকী ঘর থেকে বের হননি। চিরকুট পড়ার পর কামিনী বেগম থম মেরে বসে আছেন। অনানের অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। মেয়েটি বসে নেই, একটু পরপরই দরজায় উকি দিচ্ছে। পথ চেয়ে বসে আছে, তবে ফিরছে না জিয়াউল। দ্বিতীয়বার কলিং বেলের শব্দ। এক মুহূর্তও দেরি করে না অনান, ছুটে যায় দরজায়। এবারও নিরাশ হয়ে ফিরতে হয় তাকে। আফরা এসেছে। একদিনে এতটা জার্নি করেও মেয়েটির মাঝে ক্লান্তির ছাপ নেই। সদ্য গোসল করে আসায় স্নিগ্ধ লাগছিল। আফরা নজর ঘুরিয়ে আফিফ কামিনী বেগমকে দেখে। দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে শব্দ করে চেয়ারে বসে। আফিফ এক পলক আফরার দিকে তাকিয়ে এগিয়ে দেয় চিরকুট। ভ্রুকুচকে হাতে নেয় আফরা, পুরোটা পরে। সবার মতো দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে না, বরং হাসি ফোটে মুখে। পায়ের ওপর পা তুলে বসে খানিক চেঁচিয়ে বলে ওঠে, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে, অন্ধকার ঘরে মুখ লুকিয়ে বসে আছে। ভাবতেই কেমন রোমাঞ্চিত হচ্ছি আমি। তাচ্ছিল্য হাসলো আফরা। শব্দটা ঘর পর্যন্ত পৌঁছাচ্ছে ঠিক। নুরুল আলম সিদ্দিকী হয়তো এমন তাচ্ছিল্য মেনে নিতে পারেননি। ঘরের দরজা খুলে যায়। আফিফ নড়ে চড়ে বসে। নুরুল আলম সিদ্দিকী নিচের জায়গায় বসে এক পলক আফরার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেন। মেয়েটাকে ঠিক নিতে পারেন না তিনি। ছেলের কাঁধ চাপড়ে বলে ওঠে, 2006 সাল, শেখ মেহরাব মুনতাসির,
নামটা বান্দরবন জেলায় খুব চলত। একের পর এক মিশন, একের পর এক জালিয়াতির মাস্টার মাইন্ডকে খুঁজে বের করা, শাস্তির ব্যবস্থা করা। শেখ মেহরাব মুনতাসির নামের স্থানে বীর সেনা মেহরাব মুনতাসির হয়ে গেল। অপরাধীরা অপরাধ না কমালেও একটু হলেও তোয়াজ করে চলত। 8 বছর বয়সে মেয়ের জন্মদিন উপলক্ষে ছুটি নিয়েছিলেন। মেয়ে বায়না ধরেছিল ঘুরতে যাবে। তার স্ত্রী নুন সিদ্দিকীও জেদ ধরেছিলেন। বিয়ের পর সেভাবে ঘোরা হয়নি। বউ সন্তানকে ভদ্রলোক ভালোবাসত খুব। ঘুরতে গেলে ঘোরাঘুরি হলো। মেয়েকে ঘুম পাড়িয়ে রাত্রিবিলাস করতে গেছিলেন দুজন। চোখে পড়ে চোরাচালানের কিছু দৃশ্য। বর্ডার পেরিয়ে অস্ত্র পাচার, মানুষের অঙ্গ পাচার, সাথে ছিল শিশু ও নারী পাচার। নারী পাচারের কেসটা তার হাতেই ছিল। পরদিন তিনি ফিরে আসেন। চৌকস সেনা ছিলেন, তার লিঙ্ক ছিল নানান জায়গায়, এমনকি সন্ত্রাসীদের সাথেও চেনা জানা ছিল। খোঁজখবর নিয়ে জানতে পারেন সবকিছুর পেছনে অনল মাহমুদ জড়িত। গোপনে প্রমাণ জোগাড় করতে থাকেন। ছুটি শেষ হলে আবার ডিউটিতে জয়েন হন। গোপন মিশনের কথা জেনে যায় অনিমেষ মির্জা। দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় ছিল। অনিমেষ মির্জা নিজেও সাহায্য করেছেন শেখ মেহরাব মুনতাসিরকে। যথেষ্ট প্রমাণ তাদের কাছে ছিল না। প্ল্যান করেছিল যতটুকুই প্রমাণ রয়েছে ততটুকু নিয়েই রেড করবে। সেনাদের প্রস্তুত করছিলেন। ফোন আসে বাড়ি থেকে। প্রতিবেশী এক লোক ফোন করে জানায় বাড়িতে আগুন লেগে সব ছাই হয়ে গেছে। সাথে পুড়ে গেছে নুন সিদ্দিকী ও তার 8 বছরের মেয়ে। বার কয়েক ঢোক গেলেন নুরুল আলম সিদ্দিকী। গলা আটকে আসছে তার, কথা বের হচ্ছে না। জগ থেকে পানি ঢেলে এক চুমুকে শেষ করলেন। শান্ত পরিবেশে কাচের শব্দটা ঝনঝন করে ওঠে। কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, শক্তপোক্ত বীর সেনা মেহরাব মুনতাসির সেদিন ঢলে পড়েছিলেন অনিমেষ মির্জার উপর। তাল রাখতে পারেননি। যে কারণে স্ত্রী সন্তান থেকে দূরে থাকছেন, সে কারণটাই তার থেকে কেড়ে নিল তাদের। নিজেকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে নেন। সৈন্যদের প্রস্তুত করতে এক চুল অবহেলাও করেননি। অশ্রু গড়িয়ে পড়েছিল বারংবার, তবুও থেমে থাকেননি। শেষ পর্যায়ে যখন অভিযান শুরু করবে তখন দারুণ একটা খবর আসে। শেখ মেহরাব মুনতাসিরকে চোরাচালানের সঙ্গী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার পদমর্যাদা কেড়ে নিয়ে গ্রেপ্তারের হুকুম ধার্য করা হয়েছে। ঠিক তার 46 দিন পর ফাঁসি। সুন্দর না? ছেলের দিকে তাকালেন নুরুল আলম সিদ্দিকী। আফিফ অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। প্রশ্ন করলেন না, চুপচাপ রইলেন। আফিফ অবাক হয়েই প্রশ্ন করল, নূর সিদ্দিকী, তোমার আর তার পদবি এক, এবং কি শেখ মেহরাব মুনতাসিরের সাথে আবার নামের মিল? কি লুকাচ্ছ আব্বু? চমকালেন নুরুল আলম সিদ্দিকী। কিছুক্ষণের মধ্যে ছেলে যে এই ছোট্ট বিষয়টা খতিয়ে দেখবে ভাবেনি। আর কিছু আড়াল করতে চাইছেন না। বললেন, আমার বোন নুন সিদ্দিকী। হ্যাঁ, আমি সেই শেখ মেহরাব মুনতাসিরের কথাই বলছি, যার কারণে আজ আমি এখানে। আমার দুলাভাই। আমি সেই নুন সিদ্দিকীর কথাই বলছি, যাকে আমি আমার দ্বিতীয় মা ভাবতাম। আমি সেই ছোট্ট মেয়েটার কথা বলছি যে ভূমিষ্ঠ হয়ে সর্বপ্রথম আমার কোলে উঠেছিল। আমি আমার সেই পরিবারের কথাই বলছি, আমার নীরের কথাই বলছি, যার সবকিছু কেড়ে নিয়েছে ওই অনল মাহমুদ। নুরুল আলম সিদ্দিকী এবার কেঁদেই ফেললেন। পুরনো ক্ষতগুলো এখনো তাজা হয় কি করে? কামিনী বেগম নিঃশব্দে কাঁদছেন। নুরুল আলম সিদ্দিকী এক পলক দেখলেন স্ত্রীকে, চোখ দিয়ে ইশারা করলেন না কাঁদতে। আফিফ আবারও প্রশ্ন করল, তখন আমরা কোথায় ছিলাম? আমি তাদের চিনি না কেন? ঘাবড়ালেন দুজনেই। নুরুল আলম সিদ্দিকীর চোখে মুখে ভয়। তাড়াহুড়ো করে বলে উঠলেন, আমরা ঢাকায় ছিলাম। মিথ্যে বলছো আব্বু। আমার স্পষ্ট মনে আছে, তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম আমার তখন 11 বছর। হোস্টেলের বাইরে তুমি দাঁড়িয়েছিলে। মানে ওই সময়ে আমি এই বান্দরবনে ছিলাম। আমার পরীক্ষা ছিল। কি লুকাচ্ছ আব্বু? অপ্রসন্ন হলেন নুরুল আলম সিদ্দিকী। কিছুটা রেগেই বললেন, এসব বিষয় কেন প্রশ্ন করছো আফিফ? যে অতীত তুমি জানতে চেয়েছো সে আমি বলেছি। বাড়তি প্রশ্ন না করে নিজের কাজ করো। পরিবেশ ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আফরা বলে উঠল, স্টপ দিস। থামলো সবাই। ব্যাগ থেকে ফাইল বের করে আফিফের সামনে ধরে বলে উঠল, এখানে অনল মাহমুদের বিরুদ্ধে সকল প্রমাণ রয়েছে। আপনি ছেলেপেলেদের ফিরে আসতে বলুন। নিজের সৈন্যদের তৈরি করুন। সময় নেই হাতে। যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে।
আফিফের পূর্বেই ফাইলটা নিজের হাতে নিয়ে নিলেন নুরুল আলম সিদ্দিকী। দেখলেন ভালো করে, মুখে একচেটে হাসি ফুটল। দেরি করলেন না, ঘরে ঢুকে পড়লেন। কিছু সময়ের মধ্যে ইউনিফর্ম পরিধান করে কারোর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে। আফিফ বুঝলো নুরুল আলম সিদ্দিকী এখন সেনা নিবাসে যাবেন। আফিফও পিসির সামনে বসে রনিদের জানিয়ে দিল ফিরে আসার। কাজগুলো এত দ্রুত হচ্ছিল, এক মুহূর্তের জন্য সবাই ভুলেই বসলো জিয়াউলের কথা। রাত্রি প্রায় 10টা। আফিফ এখনও পিসির সামনে বসে আছে। 40 জনের মধ্যে 45 জন ফিরে এসেছে ছাউনিতে, এখনও 5 জন আসেনি। দুশ্চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। একটু পরপরই মামুনের সাথে যোগাযোগ করছে, প্রত্যেকবারই ফলাফল একই, এখনও আসেনি। কামিনী বেগম নামাজে দাঁড়িয়েছেন। আফিফ দেখতো যতবারই তার বাবার কোনো মিছিল থাকতো, কামিনী বেগম সামনে আসতেন না, জায়নামাজে বসে থাকতেন। আজও ব্যতিক্রম হয়নি। আফিফ তার ঘরে বসে থাকতে পারল না, একটা পিসি নিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। আফরা অনানও পিছু নিল, তবে বেশিটা পথ যেতে হলো না। দরজা পেরোনোর আগেই হাতে থাকা ফোনটা বেজে উঠল, রনিতের ফোন। স্যার সামনেতে আহেন তাড়াতাড়ি। গলাটা কেমন শোনালো, আফিফের কিছুটা ভয় হলো। রনিত ফোন কেটে দিয়েছে। আফিফ দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। আফরা অনানের অপেক্ষা না করেই গাড়ি ছোটায়। পেছন থেকে অনান চিৎকার করে ওঠে, আমাকে নিয়ে যাও, আমি যাব। সে তো অনেক দূর চলে গেল। অনানের কণ্ঠস্বর কান পর্যন্ত পৌঁছায় না। আফরা বাইক নিয়ে এসেছিল, স্টার্ট করে অনানের দিকে তাকায়। মাথা নেড়ে অনান বসে পড়ে বাইকে। বাইক ছুটায় আফরা। বড় বড় ট্রাক, ছুটে চলা মৃদু গতির অটো রিকশাকে ছাড়িয়ে ছুটতে থাকে সে। আফিফকে ধরতে না পারলেও গাড়িটা ঠিক দেখতে পারে। সময়ের ব্যবধানে বস্তির পেছনের দিকে দুটো গাড়ি থেমে যায়। কারো দিকে তাকানোর সময় পর্যন্ত হয় না, ছুটতে থাকে ছাউনির দিকে। ছাউনি নিস্তব্ধ পড়ে আছে, মনে হচ্ছে না ভেতরে কেউ আছে। আফরা ভেতরে ঢুকেই থেমে যায়। যাদের না আসায় চিন্তা করছিল তারাও এসে গেছে, তবে এমন নিশ্চুপতার কারণ খুঁজে পায় না। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে মৃদু হাসে আফিফ, বলে ওঠে, সব ঠিকঠাক তো? আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারোর কিছু হয়নি তো? কথা বলতে বলতে সামনে আসতে থাকে আফিফ। কার উত্তর না পেয়ে আবারও বলে ওঠে, কি হলো, কথা বলছো না? পুরো বাক্যটা শেষ করতে পারে না আফিফ। চোখ পড়ে তক্তপোষের ওপর, লাল বাতির আবছা আলোয় মুখটা ঠিক দেখতে পায় আফিফ। থমকে যায় সে, অনিমেষ তাকিয়ে থাকে। এগোনোর সাহস হয় না তার। ছেলেটা গোমরা মুখে শুয়ে আছে, এক ফোঁটা হাসি নেই, মানাচ্ছে না এভাবে। আফিফ ধীর গতিতে তক্তপোষের ওপর বসে, আলতোভাবে গালে হাত রেখে বলে ওঠে, ওর কি হয়েছে? শুয়ে আছে কেন? অসুস্থ হয়ে পড়েছে? ডক্টর দেখাওনি? ছিটকে আসে চাপা কান্নার আওয়াজ। আফিফের বুকটাও কেঁপে ওঠে, গালে গলায় হাত বোলায়। এতক্ষণ পেছনে থাকায় আফরা অনান কিছুই বোঝেনি। সন্দেহের বশে এগিয়ে আসে অনান। আফিফের কাতর চাহনি তক্তপোষের উপরে এলানো শরীর দেখে কাঁপা গলায় অস্পষ্ট স্বরে বলে ওঠে, মিস্টার খালেদা জিয়া। আফিফ এক পলক তাকায় অনানের দিকে, চোখ ফিরিয়ে আবারও জিয়াউলের দিকে তাকায়। ভালোভাবে শরীরটা দেখে, কোথাও চিহ্ন মাত্র নেই। পালস চেক করে আফিফ হাত ছেড়ে দেয়। তক্তপোষ থেকে পড়ে নিতে ধরতেই আগলে নেয় আফরা। করুণ দৃষ্টিতে তাকিয়ে আফিফ বলে, বেঁচে নেই তো? আফরা চোখ বুঝে নেই। শক্তপোক্ত লোকটা কেমন হয়ে গেছে। মামুনের দিকে তাকায়, এগিয়ে আসে মামুন। ভাঙা গলায় ফ্যাঁচ ফ্যাঁচ কেটে বলল, আমাদের পরিকল্পনা আগে টের পেয়ে গিয়েছিল। হসপিটালের ভেতরে থাকা 5 জনকে আটক করে নিয়ে যায়, সেখানেই ছোটো স্যার ছিল। ওদের সামনেই নাকি জীবিত অবস্থায় পেট কেটে লিভার নিয়ে নেয়। অজ্ঞান হওয়ার পরে একে একে অঙ্গগুলো শরীর থেকে আলাদা করে ফেলে, ভেতরে কাপড় গুঁজে দিয়ে ওদের কাছে পাঠিয়ে দিয়েছে, সাথে একটা চিরকুট। শেষের কথাটা বলেই মামুন মুখে হাত চেপে কান্না করে দেয়। ছেলেটা তাদের প্রিয় হয়ে উঠেছিল হাসি তামাশার জন্য, এমন পরিণতি হবে ভাবেনি। আফরা হাত বাড়িয়ে চিরকুটটা নেয়, কিছুটা রক্ত দেখা যাচ্ছে, খুলে পড়তে শুরু করে। বলেছিলাম না, ওয়েট অ্যান্ড ওয়াচ। অপেক্ষার ফল পেয়েছো। তোমার স্পর্ধার পরিণতি তুমি কাল পর্যন্ত দেখে যাবে আফিফ মুন্তাসির। দাঁতে দাঁত চেপে কয়েক টুকরো করে আফরা। রাগে মেটে না তার।
অনান এগিয়ে এসে পেটের কাছে বসে। সাদা শার্ট উপরে তুলতেই পেটে বড় একটা সেলাইয়ের দাগ চোখে পড়ে, তাও অযত্নে করা। উবু হয়ে ক্ষততে চুমু খায় অনান।